আজকের গল্প ভুতুড়ে দুটি পুতুল। গল্পটি পুরো শোনার অনুরোধ রইল। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। মামার বাড়ি থেকে কল এসেছে, দাদু নাকি অনেক অসুস্থ। দাদুর বয়স এখন 65 বছর। দাদু অসুস্থ শুনে বাবা যেতে চেয়েছিলেন, কিন্তু কাল অফিস থাকায় বাবাকে যেতে না দিয়ে নিজেই গেলাম। রাত এখন 1:27 বাজে। শহরে থাকি বলে এই সময়েও চারিদিক আলো রয়েছে, তাই কোনো কিছু না ভেবেই রওনা দিলাম মামার বাড়ি। এনজিসি থেকে নেমে আরও 15 মিনিট পায়ে হেঁটে মামার বাড়িতে যেতে হয়। ছোট রাস্তা আর অনেক জঙ্গল থাকায় কোনো গাড়ি যেতে চাইলো না, তাই হেঁটেই যেতে হয়। 5 মিনিট হাঁটার পর একটা বাঁশঝাড়ের নিচে দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ গাটা ছমছম করে উঠল। এর কারণটা বুঝলাম না। এর পরেও হাঁটছি, গায়ের লোম সব দাঁড়িয়ে গেছে। কোথা থেকে শিয়ালের ডাকও শোনা যাচ্ছে। পেছনে তাকাতেও ভয় পাচ্ছিলাম। মাথা যেন ঘুরে যাচ্ছিল, পাটাও ভারী ভারী লাগছিল। তবুও হাঁটছি। হঠাৎ দেখতে পেলাম দুটি পুতুল দুদিক থেকে দ্রুত গতিতে এসে হাসাহাসি করছে। কি মধুর সেই হাসি! কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলাম, কে কে? পুতুল দুটি যখন আমার দিকে তাকালো, তখন আমার পায়ের নিচে মাটি নড়ছিল। দেখতে কি ভয়ানক তাদের চেহারা! পুতুলগুলোর মুখে রক্ত, আর তাদের চোখগুলো লাল টুকটুকে। আমি আর কিছু দেখার মতন ক্ষমতায় ছিলাম না, জ্ঞান হারিয়ে ফেললাম। পরদিন সকালে আমি নিজেকে মামার বাড়িতে আবিষ্কার করলাম। পাশে বাবাকেও দেখলাম। হঠাৎ কাল রাতের কথা মনে পড়তেই বাবাকে জড়িয়ে ধরে বলে দিলাম সব। মামা বলল ওই জায়গাটি নাকি রাতে সবাই এড়িয়ে চলে। মামা বললেন আমার উচিত হয়নি আসতে বলা। দাদু তখন বিছানায় শুয়েছিলেন। সব শুনে তিনি আমাদের দিকে ভীত চোখে তাকিয়েছিলেন। আমি সব বুঝতে পেরে কথাটা এড়িয়ে গেলাম। কিন্তু কাহিনাটা কি ভোলার মতন। পুতুলের কথা শোনায় ছোট মামি আমাকে বলল দাদু নাকি পুতুল একদম পছন্দ করেন না। এমনকি মামাতো বোন রিমিকেও পুতুল দিয়ে খেলতে দিতেন না। তাই ভাবলাম দাদু সুস্থ হলেই এই বিষয়ে নিয়ে জিজ্ঞাসা করব। দাদু এখন মোটামুটি সুস্থ। বয়স বাড়ায় দাদুকে ঘরে রেখেই ট্রিটমেন্ট চালানো হচ্ছে। সময় বুঝে দাদুকে জিজ্ঞাসা করলাম, তুমি পুতুল পছন্দ করো না কেন? দাদু এই প্রশ্ন এড়িয়ে যেতে চাইল, তা করলেন না। যেহেতু আমার সাথে এই ঘটনা ঘটেছে, তাই তিনি বললেন। আমার বয়স তখন 9 থেকে 10 বছর। রবি নামে একটা প্রতিবেশী দাদা ছিল। লেখাপড়ায় খুব ভালো ছিল রবিদা। সেই গ্রামের মহাজনের মেয়ে নীলু। তার বাড়িতেই কাজ করে তার রবির মা। তাদের খুনসুটির ব্যাপারে রবিদার মা ও নীলুদির বাবা মা জানলে প্রেমের বিষয়টি জানতেন তারা। একদিন রবিদা মেলা থেকে দুটি পুতুল আনলেন। নীলুদাকে পুতুল দুটি দিয়ে বললেন, এটা তুমি আমি আর একটা তুমি। একদিন আমি আর তুই এই রকম জামাই বউ হব। কথাগুলো শুনে ফেললেন মহাজন। তিনি রবিদাকে সজোরে একটি থাপ্পড় মারলেন। করছি তোকে আমার মেয়ের জামাই বলে নীলুকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে ঘরে বন্দি করে রাখে। এদিকে রবিদার মাও রবিকে অনেক মারে। যেহেতু রবিকে মহাজনের টাকা পড়াতে হয় আর তাদের ঘরও চলে মহাজনের টাকায়, নীলুর বিয়ে ঠিক করে ফেলেছিলেন মহাজন। কিন্তু নীলুদি মানতে নারাজ, রবিকেই চাই। রবি গিয়ে মহাজনকে বোঝালেও মহাজন তাদের সম্পর্কটা মেনে নিলেন না, উল্টো রবিকে অপমান করলেন। এদিকে নীলুদি কাজের মেয়েকে দিয়ে রবিদাকে চিঠি পাঠিয়েছিলেন সে পালিয়ে যেতে চায়, তাকে যেন এই বাড়ি থেকে নিয়ে যায় রবি। কিন্তু রবির তো কোনো কাজ নেই, কি খাওয়াবে কি পড়াবে নীলুকে? তাই সে কাজের মেয়েকে দিয়ে বার্তা পাঠায় সে পালিয়ে যেতে পারবে না, আর নীলুকে ধৈর্য না হারিয়ে অপেক্ষা করতে বলে। আর তাকে বলে মহাজন ঠিকই তাদের সম্পর্ক মেনে নেবে। এই কথাটি যখন কাজের মেয়েটি নীলুকে জানাতে যায়, তখন পদ আটকে দাঁড়ায় মহাজন। তিনি সব জানেন, কারণ রবি ও নীলুর পিছনে লোক লাগিয়েছিল মহাজন। তিনি কাজের মেয়েকে ভয় দেখিয়ে নীলুকে বলতে বললেন,
রবি তার সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না, আর বলেছেন মহাজন তাকে অনেক টাকা দিয়েছে যাতে সে সুন্দর করে জীবনযাপন কাটাতে পারবে, তাই নীলুকে তার প্রয়োজন নেই। নীলু সব শুনে হতভম্ব হয়ে যায়, যদিও রবির প্রতি তার অনেক ভালোবাসা ও বিশ্বাস রয়েছে। তবু এখন যে তার পাশে খুব প্রয়োজন রবিকে, সে আর কিছু ভাবতে পারেনি। সকালে শুনলাম নীলুদি নাকি বিষ খেয়েছে, প্রাণটি তার রাতেই চলে গিয়েছে। রবিদাও নিজেকে ক্ষমা করতে পারেনি। সেই দিনই নীলুদিকে দেখে এসে রাতে গলায় দড়ি দেয় রবিদা। তাদের দুষ্টু মিষ্টি ভালোবাসা হেরে যায় বড়দের সম্মানের কাছে। মহাজন নিজের ভুল বুঝতে পেরেছিল কিনা জানি না, তবে শুনেছিলাম মাসখানেক পর তিনিও বুকের ব্যথা অনুভব করে মারা যান। সব কিছু শুনে আমার চোখে জল চলে এলো। দাদুকে কিছু না বলেই চলে এলাম আমার থাকার ঘরে। ঘুমিয়ে পড়লাম এইসব ভাবতে ভাবতে। উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে। মনটা ভালো লাগছিল না, তাই পুকুর ঘাটে গিয়ে বসলাম। সব কথা শুনে আজ আর ভয় লাগছিল না। হঠাৎ সেই হাসি আবার শুনতে পেলাম, কি মায়াময় সেই হাসি। পিছনে তাকানো সাহস হচ্ছিল না ঠিকই, কিন্তু পরে তাকালাম। একসাথে দাঁড়ানো দুটি পুতুল। কেঁপে উঠল মাটি আর গাছগুলো, সাথে অন্তরঙ্গ। আমার আরো জোরে জোরে হাসতে লাগলো। হঠাৎ কর্কশ কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি দোষ ছিল আমাদের? আজ আর জ্ঞান হারায়নি, শুধু ভাবছিলাম সত্যিই কি দোষ ছিল তাদের। হয়তো আরও অনেককেই জিজ্ঞাসা করেছিল এই দুজন, সবার মতো আমিও দিতে পারিনি তাদের উত্তর। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।